আন্তর্জাতিক ক্ষেত্রে দেশ বিরোধী যে সমস্ত সংগঠন রয়েছে তাদের মদতপুষ্ট কংগ্রেস দেশের মধ্যে থেকে সরকারকে আনস্টেবিলাইজ করার চেষ্টা করছে। মারাত্মক অভিযোগ উঠল বিজেপির তরফ থেকে এবং এ নিয়ে লোকসভা ও রাজ্যসভায় তুমুল ঝড় ওঠে। আপনাদের জানাটা প্রয়োজন, বারবারই আপনাদের বলছি যে দেখুন, বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে, এটা কার্যত একটা মুরগির টোপ রয়্যাল বেঙ্গল টাইগারকে ধরার জন্য। তাই এই মুরগির টোপটা ভারত যদি গিলে ফেলে তাতে কিন্তু ভারতের রাজনীতি বলুন, ভারতের অর্থনীতিতে বলুন, একটা ডামাডোলের সৃষ্টি হতে পারে। সৃষ্টিটা বাংলাদেশ করতে পারবে না, তার কারণ তারা অতটা শক্তিশালী নয়। কিন্তু আজকে বাংলাদেশকে বাংলাদেশ হয়ে উঠতে যে সমস্ত মৌলবাদী সংগঠন বিশ্বজুড়ে সাহায্য করছে, তার কি ভারতের মধ্যেও একটা কানেকশন রয়ে গিয়েছে? ভারত সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য, মোদি গভর্নমেন্টকে পেছন থেকে সরিয়ে দেওয়ার জন্য কি একটা বৈদেশিক চক্র কাজ করছে যার সঙ্গে হাত মেলাচ্ছে কংগ্রেস? এমনই বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি। শুধু অভিযোগই নয়, অভিযোগের সাপেক্ষে যথেষ্টই তারা প্রমাণও পর্যন্ত দিয়েছে। আজকের পর্বেই সেটা বিশ্লেষণ আপনাদের করব এবং আমাদের জানাটা এই কারণেই প্রয়োজন যে কোন রাজনৈতিক নেতৃত্ব সেকুলারিজমের কথা বলে দেশভাগের চক্রান্ত করছে, ঠিক যেমন ওপার বাংলায় হয়েছে। আমেরিকার কাছে কার্যত মাথা নত করে একটা নির্বাচনের মধ্যে দিয়ে জিতে আসা শেখ হাসিনাকে পদচ্যুত করে যেভাবে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করা হয়েছে, সেই কাজটা কি ভারতেও করার চেষ্টা করছে কংগ্রেস? বিস্ফোরক অভিযোগ বললেও কম বলা হয়। আজকের পর্বটাই শুনে দেখুন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। গতদিনে রাজ্যসভায় বিজেপি সভাপতি তথা রাজ্যসভার নেতা জেপি নাড্ডা রাজ্যসভায় একটা মারাত্মক অভিযোগ তুলেছেন। কি অভিযোগ? না, জর্জ সোরস, যিনি একজন আমেরিকান ধনকুবের, আপনারা সকলেই নাম শুনে নিয়েছেন আশা করি, তার সঙ্গে সোনিয়া গান্ধীর একটা সম্পর্ক রয়েছে যেটা আমাদের দেশের নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন রাজ্য সভাপতি জেপি নাড্ডা। শুধু তিনি নয়, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও দাবি করেন সোরস এবং সোনিয়ার মধ্যে যোগাযোগ যেটা যথেষ্টই উদ্বেগের বিষয়। এর জেরে দফায় দফায় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন ভণ্ডুল হয়ে যায়। কি ঘটনা সেটা অবশ্যই আসবো, কিন্তু তার আগে শুনিয়ে নেব জেপি নাড্ডা যে মারাত্মক অভিযোগটা তুলেছেন যে জর্জ সোরসের সঙ্গে সোনিয়া গান্ধীর কি রিলেশন এবং সেটা ভারতের জন্য কতটা বিপজ্জনক, সেটি প্রথমে শুনুন আপনারা জেপি নাড্ডার মুখ থেকে। संस्थाओं से जुड़ा होना कांग्रेस पार्टी का, ऐसी संस्थाओं के साथ संलिप्त होना कांग्रेस पार्टी का, ऐसी संस्था को कोर्ट चेयर करना कांग्रेस की नेतृत्व के द्वारा यह बताता है कि यह देश में की आंतरिक सुरक्षा और देश की बाह्य सुरक्षा के लिए बहुत बड़ा खतरा है और इसकी फंडिंग, इसको आर्थिक रूप से मदद देने का काम यह जॉर्ज सोरस कर रहा है। मैं जानना चाहता हूं कांग्रेस पार्टी का और जॉर्ज सोरस का क्या रिश्ता है? जो कुछ भी नड्डा साहब ने कहा है पूरी तरह गलत, बेबुनियाद, सतही, घटिया आरोप है। मैं इसका खंडन करता हूं। শুনলেন বন্ধুরা, মারাত্মক একটা অভিযোগ। অভিযোগটা কি? না, সোনিয়া গান্ধী ফোরাম অফ ডেমোক্রেটিক লিডার্স ইন এশিয়া স্পেসিফিক এই সংস্থার সহ সভাপতি। আরো একবার শুনুন, সোনিয়া গান্ধী ফোরাম অফ ডেমোক্রেটিক লিডার্স ইন এশিয়া স্পেসিফিক এই সংস্থার সহ সভাপতি এবং এই সংস্থায় টোটাল 4 জন সহ সভাপতি রয়েছেন বিভিন্ন দেশ থেকে, তার মধ্যে সোনিয়া গান্ধী হচ্ছেন একজন। কি লেখা রয়েছে বিজেপির তরফ থেকে সংক্ষেপে পড়ে শোনায়। This thread underlines a connection between the Congress Party and George Soros, implying their shared goal of diminishing India's growth. অর্থাৎ জর্জ সোরস এবং কংগ্রেস পার্টির যে লক্ষ্য সেটা হচ্ছে ভারতের গতিকে স্লথ করে দেওয়া, সেটাই এর প্রমাণ। কেন? না, সোনিয়া গান্ধী অ্যাজ এ co-president of the FDL AP Foundation is linked to an organization financed by George Soros Foundation. অর্থাৎ বলা হচ্ছে যে সোনিয়া গান্ধী ফোরাম অফ ডেমোক্রেটিক লিডার্স ইন এশিয়া স্পেসিফিক সংস্থার সহ সভাপতি এবং যে সংস্থাটি জর্জ সোরস ফাউন্ডেশন থেকে
তারা আর্থিক সহযোগিতা পেয়ে থাকে এবং তার সপক্ষে দুটি প্রমাণ দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বিজেপির তরফ থেকে যে দেখুন এখানে পরিষ্কারভাবে ওই সংস্থাটি যেটি একটা এনজিও বলে দাবি করা হয়েছে, সেখানে দেখুন 4 জনের মধ্যে 2 জন নারী আর 2 জন পুরুষের মধ্যে একজন হচ্ছেন সোনিয়া গান্ধী, আর বাকি সকলেই কিন্তু নন ইন্ডিয়ান। তার মধ্যে একজন হচ্ছে কার্জন সি, যিনি প্রেসিডেন্ট রিপাবলিকান অফ ফিলিপাইন্স, একজন হচ্ছে সোনিয়া গান্ধী চেয়ারপারসন রাজীব গান্ধী ফাউন্ডেশন, একজন হচ্ছেন কিম ডে জুং, যিনি প্রেসিডেন্ট ন্যাশনাল কংগ্রেস ফর নিউ পলিটিক্স, একজন হচ্ছেন অস্কার এরিয়াস স্যানচিজ, যিনি হচ্ছেন ফর্মার প্রেসিডেন্ট কোস্টারিকা। অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই 4 জন সহ সভাপতি তারা একটা ফাউন্ডেশন তৈরি করেছেন, যেটাকে একটা এনজিও বলা হচ্ছে, এবং এই এনজিওটার কাজ হচ্ছে ভারতের বিরোধিতা করা। তার মধ্যে সোনিয়া গান্ধী হচ্ছেন সহ সভাপতি এবং জর্জ সোরোসকে আপনারা চেনেন, যে জর্জ সোরোস $1 বিলিয়ন তিনি নিযুক্ত করেছেন শুধুমাত্রই ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য। মোদি গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করে কি করে তাদের পছন্দের দল কংগ্রেসকে ক্ষমতায় আনা যায়, এহেন ধনকুবের জর্জ সোরোস $1 বিলিয়ন ইনভেস্ট করেছেন বিভিন্ন দিকে যেন ভারতকে ডিস্টেবিলাইজ করা যায়। এমনকি লোকসভা নির্বাচনের সময়ও এরা সক্রিয় ভূমিকা পালন করে এসেছিল। কাজেই মারাত্মক একটা অভিযোগ আপনারা দেখতে পারলেন। এবং আরো একটা আপনাদের দেখাবো ছবি, সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে কো প্রেসিডেন্ট, তলায় দেখুন এখানে গ্রে মার্ক করে লেখা রয়েছে সোনিয়া গান্ধী চেয়ারপারসন অফ রাজীব গান্ধী ফাউন্ডেশন। অর্থাৎ 4 জনের মধ্যে সোনিয়া গান্ধী সহসভাপতি, যিনি একটা ভারত বিরোধী ফাউন্ডেশনের সহসভাপতি। এবং এই প্রসঙ্গে আপনাদের শোনাতে চাইবো সুধীর চৌধুরী, একজন বিজেপির এমপি, এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো আপনাদের, শুনুন। एक और गंभीर विषय प्रकाश में आया है। एक संस्था है जिसका नाम है फोरम फॉर डेमोक्रेटिक लीडर्स इन एशिया पैसिफिक, और इसके बारे में कहा जा रहा है कि दिस इज अ नॉन प्रॉफिट ऑर्गेनाइजेशन एस्टैब्लिश्ड इन 1994 विद द मिशन टू प्रमोट डेमोक्रेसी इन एशिया पैसिफिक रीजन। अब इसमें 4 लोग सह अध्यक्ष हैं, 4 लोग सह अध्यक्ष हैं, और उसमें एक श्रीमती सोनिया गांधी जी भी हैं। जो लोग हैं उसमें फिलीपींस की कैरेजोन एक्विनो हैं, जो फॉर्मर प्रेसिडेंट ऑफ फिलीपींस हैं, कियाम डेन जूंग हैं जो कि प्रेसिडेंट हैं नेशनल कांग्रेस ऑफ न्यू पॉलिटिक्स के, ऑस्कर सांचेज हैं जो फॉर्मर प्रेसिडेंट ऑफ कोस्टारिका हैं, और सोनिया गांधी जी इन द कैपेसिटी ऑफ चेयरपर्सन ऑफ द राजीव गांधी फाउंडेशन। ये आप देख सकते हैं, गंभीर बात है। শুনলেন বন্ধুরা, এই যে সংস্থা ডেমোক্রেটিক লিডার্স ইন এশিয়া স্পেসিফিক, এই সংস্থার সহসভাপতি তো সোনিয়া গান্ধী। এবং এই সংস্থার কি বক্তব্য জানেন? তারা বলে যে ভারতে এই মুহূর্তে যে সরকার চলছে, সেই সরকার ভারতের লোকতন্ত্রের জন্য খতরনাক সরকার, এই ধরনেরই তারা মতামত প্রকাশ করেন। এবং পাকিস্তান সম্পর্কে ইমরান খানের বক্তব্য কি ছাপেন, যে ইসলাম মানে জাস্টিস আর জাস্টিস মানে ইসলাম। অর্থাৎ পাকিস্তানের প্রশংসা, ভারত সরকারের নিন্দা। এবং কাশ্মীর সম্পর্কে এই এনজিও বলে ঘোষণা করা একটি সংস্থা তারা দাবি করে যে কাশ্মীর একটা স্বতন্ত্র অংশ, অর্থাৎ কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অংশ বা অঙ্গ, সেটাকে তারা মানতেই চায় না এই সংস্থা, যে সংস্থার সহ সভাপতির নাম হচ্ছে সোনিয়া গান্ধী। আসুন, যদি বিশ্বাস না হয়, অন্তত বিজেপির তরফ থেকে যা অভিযোগ তোলা হয়েছে তা এক কথায় ভয়ঙ্কর। এটা যদি সত্যি হয়, তাহলে সত্যি কি কংগ্রেস ভারতের হিতকর কোনো রাজনৈতিক দল কিনা, এই প্রশ্নটা অবশ্যই উঠবে যদি বিজেপির বলা এই তথ্যগুলো সত্যি হয়। আসুন আরো একটি বক্তব্য শোনাই আপনাদের। इस विषय पर हम सबका यह आग्रह था कि यह गंभीर विषय उभर कर सामने आया है। आप देखिए, इसके उपरांत ये फोरम काम क्या कर रहा है। अब आप देखिए, यह भारत के बारे में क्या कह रहा है, टर्न द सिस्टम ऑफ गवर्नेंस अपसाइड डाउन टुवर्ड्स द सस्टेनेबल डेमोक्रेसी। यानी भारत में कह रहा है कि लोकतांत्रिक व्यवस्था खत्म हो रही है। आप देखिए, पाकिस्तान के बारे में क्या कह रहा है, इस्लाम मीन्स जस्टिस एंड जस्टिस मीन्स राइट। एन इंटरव्यू विद द क्रिकेटर लीजेंड एंड फायरी सोशल पॉलिटिकल एक्टिविस्ट इमरान खान। अब देखिए साहब, कश्मीर के बारे में क्या कह रहा है, प्रॉस्पेक्ट्स फॉर पीस जस्टिस एंड इंडिपेंडेंस इन कश्मीर। और इंटरव्यू किसका है, इंटरव्यू विद लेफ्टिनेंट जनरल रिटायर्ड निशांत अहमद, डायरेक्टर इंस्टीट्यूट ऑफ रीजनल स्टडीज इस्लामाबाद, पाकिस्तान। भारत में डेमोक्रेसी
खत्म हो रही है और कश्मीर में जस्टिस होना चाहिए, उसके लिए पाकिस्तान के थिंक टैंक का इंटरव्यू है। अब आप इसका रहस्य समझिए। वेबसाइट पे प्राप्त जानकारी के अनुसार শুনলেন বন্ধুরা, এবং আপনারা আশা করি এটা সকলেই জেনে গিয়েছেন যে জর্জ সোরস, যিনি একজন ধন কুবের, তার যাকে যাকে পছন্দ তাকে তাকে ওঠানোর জন্য কোটি কোটি টাকা খরচা করতে এনার হাত কাঁপে না। আর যাকে ডোবানোর কথা তিনি মনে করেন তার বিরুদ্ধেও কোটি টাকার দাও খেলতে একেবারেই তিনি ভীত হন না। তার পছন্দের তালিকায় যেমন রয়েছে কংগ্রেস, অপছন্দের তালিকায় অবশ্যই রয়েছে বিজেপি। এছাড়াও ভারত ছাড়াও একাধিক দেশের গণতন্ত্রকে পাল্টে দিয়েছেন শুধুমাত্রই লক্ষ কোটি টাকা খরচা করে। একেবারে ধন কুবের বলতে যা বোঝায় এই ব্যক্তি হচ্ছেন তাই। এবার আপনাদের আরো কিছু তথ্য অবশ্যই দেব, কিন্তু তার আগে আপনাদের বলতে চাইবো, আচ্ছা এবিপি আনন্দ বলুন, অন্যান্য যে আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো বলুন যেগুলো আপনারা ফলো করেন, সেখানে কি দেখেছেন যে এত ভয়ানক একটা অভিযোগ যেটা বিজেপির তরফ থেকে তোলা হয়েছে, সেটা কি কোনো মিডিয়া আপনাদের সামনে দেখিয়েছে এখনো পর্যন্ত? কোনো ঘন্টাখানেক বা আধ ঘন্টার সঙ্গে সুমনের প্রোগ্রাম বা এই ধরনের জনপ্রিয় অন্যান্য চ্যানেলের প্রোগ্রামে কি দেখিয়েছে? দেখায়নি। কেন এই প্রশ্নটা করছি? তার কারণ হচ্ছে কংগ্রেস যে আদানি ইস্যু নিয়ে যা প্রশ্ন করছে বিজেপির বিরুদ্ধে, সেটা প্রতিনিয়ত আপডেট আমাকে আপনাকে খাইয়ে দেওয়া হচ্ছে মিডিয়ার তরফ থেকে। এমনকি আমেরিকা কি অভিযোগ করেছে আদানিকে নিয়ে, সেটাকে নিয়েও বিকৃত তথ্য পেশ করা হচ্ছে। ভারতের শিল্পপতি, তার বিরুদ্ধে আমরা আস্থা না দেখিয়ে আমরা কার ওপর আস্থা দেখাচ্ছি? না আমেরিকা, যারা এখনো পর্যন্ত আদানির এই দুর্নীতি নিয়ে একটি তথ্য প্রমাণ পেশ করতে পারেননি। তাদের আদালতে পর্যন্ত যে তথ্যটি এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি, তাকে নিয়ে রাত এবং দিন আমাদের মিডিয়াগুলো আপনাকে আমাকে সেই মেসেজ খাইয়ে দিচ্ছে। অথচ এত বড় একটা তথ্য, ভারত বিরোধী একটা সংস্থার একজন সহসভাপতি যদি আমাদের গান্ধী পরিবারের একজন অত্যন্ত ইম্পর্টেন্ট রাজনৈতিকবিদ, তিনি যদি তার সহসভাপতি হয়ে থাকেন, তাহলে সেটা দেশের জন্য কতটা থ্রেট, এই তথ্য সত্য না মিথ্যা সেগুলো খুঁটিয়ে দেখা, সেই নিয়ে কোনো কাজ করতে দেখেছেন আমাদের মিডিয়ার? দেখবেন না। সেই কারণেই বলছি, সংবাদ সংস্থাগুলো যা তথ্য দেয় সেগুলোই গোগ্রাসে গিলে ফেলবেন এমন সময় কিন্তু আজকের দিন আর নয়। আসুন আরো কিছু তথ্য আপনাদের দিতে চাইবো এই প্রসঙ্গে, কিন্তু তার আগে বলবো যে যেহেতু দেখুন এই তথ্যগুলো তো আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়ে পড়াশোনা করে রিসার্চ করে আপনাদের সামনে তো নিয়ে আসতে হয়, তাই এই কাজগুলো যেন এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য তো কখনো আপনাদের কাছে কোনো আর্থিক রেমুনারেশন আজ পর্যন্ত চাইনি। কিন্তু যেটা প্রতিদিন চাই সেটা হচ্ছে দয়া করে পাশে থাকার জন্য একটা লাইক করুন, একটা কমেন্ট করুন, এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্টলি দয়া করে সাবস্ক্রাইবটা করে রাখুন। পাওনা বলতে এটুকুই শুধু আমার আপনাদের কাছ থেকে। যাই হোক, যারা করলেন আমার এই বক্তব্যটি শুনে তাদের অসংখ্য ধন্যবাদ। এবার আপনাদের আরো কিছু তথ্য দিই এই প্রসঙ্গে। সলিল শেঠি বলে একজন ব্যক্তি রয়েছে, সেই সলিল শেঠি আপনারা দেখতে পাচ্ছেন, যার ডেজিগনেশন হচ্ছে ভাইস প্রেসিডেন্ট গ্লোবাল অ্যাট ওপেন সোসাইটি ফাউন্ডেশন। এই ওপেন সোসাইটি ফাউন্ডেশন যেটা জর্জ সোরসের একটি শাখা সংগঠন, সেই সংগঠনের প্রেসিডেন্ট হচ্ছে সলিল শেট্টি। সেই সলিল শেট্টি ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। তাহলে আরো একটা কানেকশন আপনাদের বুঝিয়ে দিলাম যে কংগ্রেসের সঙ্গে জর্জ সোরসের একটা সম্পর্ক রয়েছে বলে বিজেপি দাবি করছে, তার আরো একটি প্রমাণ। আরো প্রমাণ দেখাবো আপনাদের। আদানি সম্পর্কে রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলনের বক্তব্য জর্জ সোরস কর্তৃক একটি সংস্থা রয়েছে যার নাম হচ্ছে অর্গানাইজড ক্রাইম অফ করাপশন রিপোর্টিং প্রজেক্ট, OCCRP। সেইখানে সম্প্রচারিত করা হয়েছিল যে রাহুল গান্ধী আদানি সম্পর্কে কি বলেছেন। আদানি নিয়ে এই রাহুল গান্ধী যে দীর্ঘ প্ররোচনা এবং মোদী বিরোধী বক্তব্য বলে আসছেন, তার পেছনে একেবারেই প্রত্যক্ষ সমর্থন রয়েছে জর্জ সোরস এবং তাদের বিভিন্ন সংগঠন এবং তাদের সংস্থার, সেটাও আপনারা দেখছেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সংস্থার নাম বললাম OCCRP, সেখানে দেখুন যে ইউটিউবে আদানি নিয়ে রাহুল গান্ধী যা প্রেস কনফারেন্স করেছিলেন সেটিকে তারা পাবলিশ করেছে। এটি জর্জ সোরসের একটি সংস্থা, তারা কিন্তু রাহুল গান্ধী কি সাংবাদিক সম্মেলন করছেন সেটা তাদের প্রোফাইল থেকে প্রচার করছেন। বুঝতে পারলেন? এরপরে আসুন আরো একটা আপনাদের পরিচয় দিই। আদানি ইস্যু নিয়ে জর্জ সোরস এবং রাহুল গান্ধী যা বক্তব্য বলছেন সেটা একেবারেই মিলে যাচ্ছে। বিশেষ করে তারা উভয়েই পরামর্শ দিয়েছেন যে আদানি এবং মোদি ঘনিষ্ঠভাবে যুক্ত
এবং আদানি ইস্যু নিয়ে মোদী সরকারের পতনের জন্য তারা দুজনেই কাজ করছেন। প্রমাণ হিসাবে জর্জ সোরসের এই বক্তব্যটি শোনাতে চাইবো। আপনারা তো রাহুল গান্ধীর আদানি এবং মোদী নিয়ে প্রচুর বক্তব্য শুনেছেন, সেটা শোনাচ্ছি না, কিন্তু জর্জ সোরসের বক্তব্যটা শুনেই দেখবেন তিনিও আদানিকে নিয়ে মোদীকে আক্রমণ করছেন। শুনুন, শুনলেই বুঝতে পারবেন যে একেবারেই কংগ্রেসের গলা আর এনার গলা পুরো মিলে যাচ্ছে। শুনুন। India, Modi and business tycoon Adani are close allies. Their fate is intertwined. Adani Enterprises tried to raise funds in the stock market but failed. Adani is accused of stock manipulation and his stock collapsed like a house of cards. Modi is silent on the subject, but he will have to answer questions from foreign investors and in Parliament. This will significantly weaken Modi's stranglehold on India's federal government and open the door to push for much-needed institutional reforms. I may be naive, but I expect a democratic revival in India. শুনলেন বন্ধুরা, যেন মনে হচ্ছে যে কংগ্রেসের কোনো মুখপাত্র কথা বলছে, বা উল্টোটা ভাবতে পারেন যে জর্জ সোরস যে কথা বলছেন আমাদের এই দেশের রাহুল গান্ধীরাও ঠিক একই কথা বলছেন। এতগুলো প্রমাণ আপনাদের সামনে দেখালাম যে কি করে জর্জ সোরসের সঙ্গে কংগ্রেসের লিঙ্ক রয়েছে। রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধী একজন বড় রাজনৈতিক নেত্রী, একটা সময় মনমোহন সিংকে সামনে বসিয়ে যিনি গোটা দেশকে পরিচালনা করতেন দুবার, সেই সোনিয়া গান্ধীর সঙ্গে জর্জ সোরস ফাউন্ডেশনের কি সম্পর্ক সেটা আপনাদের দেখালাম, অন্তত বিজেপির যা যা অভিযোগ সেই সূত্র ধরে। এরপরে আরো একটি প্রমাণ দিচ্ছি, কংগ্রেসের সাংসদ শশী থারুর প্রকাশ্যে জর্জ সোরসকে পুরনো বন্ধু বলে স্বীকার করেছেন, এবং এটার পর আর কিচ্ছু বলার নেই। আপনারা দেখতে পাচ্ছেন শশী থারুরের একটি কমেন্ট, সেখানে তিনি লিখছেন, মেট ওল্ড ফ্রেন্ড জর্জ সোরস, upbeat about India and curious about our neighborhood। যাই হোক, বুঝতেই পারছেন, অর্থাৎ জর্জ সোরসকে কংগ্রেসের একজন সাংসদ তিনি ওল্ড ফ্রেন্ড, পুরনো বন্ধু হিসাবে স্বীকার করছেন। এই এতগুলো প্রমাণ আপনাদের সামনে রাখলাম, এই প্রত্যেকটি প্রমাণ মিথ্যে কিংবা প্রত্যেকটি প্রমাণের সঙ্গে কংগ্রেস কোনোভাবেই সম্পর্কিত নয়, সেটা তো কংগ্রেসকেই প্রমাণ করতে হবে। এমনকি রাজ্যসভা ও লোকসভাতে এই বিষয়ে যখন আলোচনা হচ্ছে তখন এমন হইহট্টগোল করছে কংগ্রেসের এমপিরা যাতে এ নিয়ে কোনো সুষ্ঠু আলোচনা হতে না পারে। আমাদের প্রশ্ন হচ্ছে, যদি এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন হয় তাহলে লোকসভা এবং রাজ্যসভায় একটা আলোচনা হোক না কেন, তারপরেই তাদের ব্যাখ্যা করুন কংগ্রেস প্রতিনিধিরা, সোনিয়া গান্ধীকে এই সম্পর্কে বলার সুযোগ দেওয়া হোক, তিনি কি বক্তব্য বলছেন সেটাও আমরা শুনতে চাই। কিন্তু তা যদি না করে হইহট্টগোল করে যদি আদানি মোদি বলে চিৎকার করা হয়, তাহলে ভারতবর্ষের প্রত্যেকটি জনগণ যে কংগ্রেসকে মুখ বুজে বিশ্বাস করে নেবেন, এমন বোকার দুনিয়া বোধহয় এই মুহূর্তে ভারতবাসী আর পড়ছে না। এবং সবথেকে বেশি আপনাদের যেটা বলবো, সতর্ক থাকুন। আপনাদের বারবার আমি বলছি, এই বাংলাদেশেও যা ঘটনা ঘটছে এটা যদি ভাবেন শুধুমাত্র এই বাংলাদেশের মৌলবাদীরা তারা লাফালাফি করছেন, তারা ভারত বিদ্বেষী মনোভাব দেখাচ্ছেন, এটা একেবারেই তারা কাঠ পুতুলের মতো ব্যবহার করছেন। তাদের যেদিকে নাচানো হচ্ছে তারা সেদিকেই নাচছেন। এবং জর্জ সোরসের মতো যে সমস্ত ধনকুবেররা বসে রয়েছেন, তারা কোটি কোটি লক্ষ কোটি টাকা তারা ফান্ডিং করছেন ভারতকে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায়। সেই কারণেই আপনাদের আমি বলবো, কেন মোদি গভর্নমেন্ট বাংলাদেশ সম্পর্কে কোনো কড়া মন্তব্য বলছেন না, কেন মোদি গভর্নমেন্ট এখনই একটা সার্জিক্যাল স্ট্রাইক করছে না, এই ধরনের যারা মন্তব্য করছেন সেই মন্তব্য থেকে একটু বিরত থাকুন। তার কারণ ভারতের গোয়েন্দা সংস্থা যে ইনফরমেশনগুলো মোদিকে দিচ্ছে, সেই ইনফরমেশনগুলো তো আপনাকে আমাকে দিচ্ছে না, বা আমরা সেগুলো পাচ্ছিও না। তাই সেই কারণে সমস্ত ইনফরমেশন না জেনে কেন মোদি কিছু করছে না সেই কমেন্ট করে দিয়ে মানুষের মনে একটা সরকার বিরোধী মনোভাব তৈরি করে দেওয়া যায়, কিন্তু এর পেছনে যে কত বড় বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে তার একটা উদাহরণই শুধুমাত্র দেওয়ার চেষ্টা করলাম আজকের পর্বে আপনাদের। আর এটা শুধুমাত্রই একটা উদাহরণ, এরকম প্রচুর উদাহরণ রয়েছে। এবং সেই কারণেই দেখবেন যে বছরে অন্তত একবার মিনিমাম রাহুল গান্ধী আমেরিকাতে যান,
এবং সেখানে বিভিন্ন তার বিরুদ্ধে অন্তত বিজেপি অভিযোগ করে যারা ভারত বিরোধী সংগঠন রয়েছে তাদের সঙ্গে নাকি দেখা করেন, অন্তত বিজেপির অভিযোগ। আমি সেই সত্য মিথ্যার ওই ব্যাপারে আমি যাচ্ছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যদি সতর্ক না থাকি, এবং আমাদের সংবাদ মাধ্যম তো এই খবর আপনাদের দেখাবে না, আদানি মোদি এই খবরগুলোই দেখাবে, কিন্তু এই খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই এই আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র ইউটিউবারদের ওপরই কিন্তু আপনাদের ভরসা করতে হবে। যাই হোক, তাই কেমন লাগলো আপনাদের এই পর্ব অবশ্যই লিখে জানাবেন। কংগ্রেস কি সত্যি ভারতের উন্নতি চায়, নাকি যে কোনো ভাবে মোহাম্মদ ইউনূসের মতো ঘুর পথে মোদি গভর্নমেন্টকে, নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে তারা ওই ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের মতো করে ভারতের ক্ষমতা দখল করতে চাইছেন? এই প্রশ্নটা কি আরো বেশি করে উঠে গেল না? আপনারা লিখে জানাবেন আপনাদের মন্তব্য, এবং অবশ্যই এই প্রচেষ্টাকে যদি সমর্থন করেন তাহলে একটা লাইক কিংবা পর্বটিকে শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন। যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।